ওকে, এখন কি সাউন্ড আছে? ওকে, হ্যালো 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 হ্যালো, এখন সাউন্ড আছে তাই না? আমাদের ওই যে মাইক্রোফোনের চার্জ শেষ সম্ভবত। হ্যাঁ, এখন এখন কি সাউন্ড আছে? ওকে, আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ওকে, তো চলো আজকে আমরা একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যে প্রবন্ধটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটা হচ্ছে মোতাহির হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ এই প্রবন্ধ। তো প্রথমেই আসি, আমরা একটুখানি এই প্রবন্ধের লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। তো লেখকের নাম আমরা এর আগে জেনেছি যে মোতাহির হোসেন চৌধুরী, তিনি এই প্রবন্ধটা লিখছেন। আমরা একটু তার সম্পর্কে জানার জন্য চেষ্টা করি। তো তার জন্ম হচ্ছে 1913 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 18ই সেপ্টেম্বর, এবং হচ্ছে 18 সেপ্টেম্বর 1956 খ্রিস্টাব্দ। আর জন্মস্থান হচ্ছে কুমিল্লা, কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে মোতাহির হোসেন চৌধুরীর গ্রামের পৈতৃক নিবাস কি, মানে বাপের বাড়ি। পৈতৃক নিবাস মানে হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি কই? নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। আর তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, লেখক, বিশিষ্ট গদ্যশিল্পী ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে আরো অনেক ইনফরমেশন আছে, এগুলো আমাদের আর দরকার নাই। আমরা তার প্রবন্ধ গ্রন্থগুলোর ভিতরে একটু তাকাই। তার বিখ্যাত প্রবন্ধের ভিতরে রয়েছে রবীন্দ্র ও বৈরাগ্য বিলাস, এরপর হচ্ছে জীবন ও বৃক্ষ, যেটা আজকে আমরা পড়ব। এরপর প্রবন্ধ গ্রন্থগুলোর ভিতরে রয়েছে সংস্কৃতির কথা, এটা খুব গুরুত্বপূর্ণ, সভ্যতা সুখ। তাহলে প্রবন্ধগুলোর মধ্যে কি, যে সংস্কৃতির কথা, সভ্যতা সুখ, এগুলো হচ্ছে তার প্রবন্ধ। আচ্ছা, এবার একটু পরে আমরা পাঠ বিশ্লেষণে যাব। তার আগে আমি তোমাদেরকে একটুখানি বলি, আমাদের গদ্য পাঠ্য বইতে যে গদ্যগুলো আছে, এই গদ্যগুলো দুই ধরনের হয়। হয় এটা প্রবন্ধ হবে, নাহলে এটা গল্প হবে। ঠিক আছে? তাহলে নাম্বার 1, এটা হয় প্রবন্ধ হবে, না হলে এটা গল্প হবে। তো প্রবন্ধ, গল্পে কি থাকে? গল্পে চরিত্র থাকে, গল্পে কাহিনী থাকে, বুঝছো? যেমন বিলাসী, অপরিচিত, এগুলোতে ক্যারেক্টার আছে, কাহিনী আছে, এই জন্য এগুলো হচ্ছে গল্প। আর প্রবন্ধ হচ্ছে লেখক নিজের মতো করে কথা বলে, নিজের মতো কথা, এখানে কোনো কাহিনী নাই, কোনো চরিত্র নাই। তো এটা হচ্ছে আমাদের প্রবন্ধ। তাহলে প্রবন্ধ আর গল্পের মধ্যে পার্থক্য কি, এটা কি বুঝতে পারছো তোমরা? আমি কি তোমাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার, না বুঝো নাই? কথা ক্লিয়ার? ভেরি গুড। তো আসো আমরা একটু যদি দেখি যে জীবন ও বৃক্ষ, প্রবন্ধের নাম কি? জীবন, অর্থাৎ মানুষের জীবনের সাথে বৃক্ষের যে তুলনা, যে মিল, সে মিলটা আমাদের এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে। খুব বেশি বড় না, একেবারে ছোট একটা প্রবন্ধ। আমরা একটু পড়বো। এখানে যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে, ওগুলো হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে? ওকে, সো দেখো, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনের আগ্রহ জাগিয়ে দেওয়া। অর্থাৎ মানুষ, সমাজের কাজ খালি মানুষ টিকে থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, এটা সমাজের প্রধান কাজ না। সমাজের প্রধান কাজ মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা, মানুষকে বড় হতে হবে, হ্যাঁ, মানুষকে জীবনে মানবতার সেবা করতে হবে, মানুষের দ্বারা মানুষ উপকৃত হবে, এই যে বেঁচে থাকার আগ্রহ, এমন করে তোলা। এমন করে না তোলা যে মানুষ সমাজের কাছ থেকে কিছুই পায় না, সুইসাইড করবে, মরে যাবে, এটা না। এরপর বলছে স্বল্পপান স্থূলপান, স্বল্পপ্রাণ, তারপর হচ্ছে স্থূল বুদ্ধি। স্থূল বুদ্ধি মানে কি? দেখো, সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন, অর্থাৎ যারা খুব নিখুঁত ভাবে যারা বিচার বিশ্লেষণ করতে পারে না, তাদেরকে বলছে স্থূল বুদ্ধি। তো বলছে স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি, হ্যাঁ, ও জবরদস্তি প্রিয়। জবরদস্তি মানে হচ্ছে যারা গায়ের জোর দিয়ে যে কোনো কাজ করে। জবরদস্তি প্রিয় মানুষ, এই সংসার পরিপূর্ণ, তার পথে অন্তরায় সৃষ্টি করা। অর্থাৎ এই আমাদের এই যে জগৎ সংসার, এখানে কেমন মানুষ গায়ের জোর দিয়ে কাজ করবে, এমন মানুষ বেশি।
প্রভাব খাটাবে। কোনো জিনিস আপোষ হচ্ছে না, গায়ের জোর দিয়ে শক্তি দেখাই সেটা করতে হবে। তারপর কি স্বল্প প্রাণ, অর্থাৎ যারা খুব মানে বড় হৃদয়ের মানুষ না, খুব সংকুচিত হৃদয়ের মানুষ যারা, ছোট লোক যারা, হ্যাঁ মানে মনের দিক থেকে ছোট লোক। স্থূল বুদ্ধি মানে হচ্ছে যারা খুব নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করতে পারে না। কাউকে কোনো একটা জিনিস বলছে বাদ, এটা 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 না হবে না, মানে এমন ভাব নাই যে দুনিয়ার সবচেয়ে মহাজ্ঞানী হচ্ছে সে। দেখবা তোমাদের বন্ধু বন্ধুর ভিতরে এমন 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 একজন আছে যার মানে যার কাছে গেলে দুনিয়ার সব সমাধান পাবা, সমাধান নাই বলে তার কাছে কিছু নাই, অথচ সে কিছুই জানে না। কথা বুঝছো? আচ্ছা, তো এই ধরনের মানুষ আমাদের এই সংসার অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আমাদের আশেপাশে পরিপূর্ণ। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর, বিকৃত বুদ্ধি। অর্থাৎ এই যে এই মানুষটা কেন এমন, কেন তারা সূক্ষ্ম স্থূলপান, কেন তারা জবরদস্তি প্রিয়, কারণ তাদের জীবনে প্রেম আসে নাই, সৌন্দর্য আসে নাই। এই প্রেম বলতে ওই মাইয়া পোলার প্রেম না, অর্থাৎ ভালোবাসা, মমতা, এটা তাদের মধ্যে, এটা তারা জীবনে পায় না। এই জন্য তারা এরকম হয়ে গেছে, এই জন্য তারা বিকৃত বুদ্ধি, অর্থাৎ যাদের বুদ্ধি নাই তারা নিষ্ঠুর হয়ে গেছে। ওকে, এদের একমাত্র দেবতা অহংকার। এই লাইনটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, এদের একমাত্র দেবতাকে অহংকার। এই যে যারা এই কাজগুলো করে না, যারা এই কাজগুলো করে তারা তাদের একমাত্র দেবতা হচ্ছে অহংকার, অর্থাৎ একমাত্র তারা অহংকারের পূজা করে, অহংকার নিয়েই তারা থাকে। কিছু মানুষ আছে না সারা জীবন খালি অহংকার করে যাবে, অহংকার অহংকার, এটা আছে সেটা আছে, এটা করবো এটা করবো, আমার থেকে, আমি সবার থেকে উপরে, এই ধরনের অহংকারই তাদের একমাত্র। এরপর দেখো তারই চরণে তারা নিবেদিত প্রাণ, অর্থাৎ এটার জন্য তারা নিবেদিত প্রাণ। তারা কেন নিবেদিত প্রাণ? তারা নিবেদিত প্রাণ ওই অহংকারের জন্য, অহংকারের জন্য তারা সবকিছু করবে। দেখো একটা জিনিস যদি খেয়াল করে দেখো যে এই দুনিয়াতে কোনো কিছুর মানুষের টাকা পয়সা যাদের সবকিছু আছে, একটা মানুষ যার অনেক টাকা পয়সা, কোটি কোটি টাকা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে, তার একটা জিনিসের সবসময় অভাব থাকে অধিকাংশ ক্ষেত্রে, সেটা হচ্ছে তার কি ভাবের অভাব। ভাব দেখবা সবাই ভাব নিতে চায়। আইফোন চালায়, আইফোন ভালো লাগে না, ঠিক আছে, আইফোন চালায়, আইফোন ভালো লাগে না। আমি আমার কথাও যদি বলি, এত টাকা দিয়ে আইফোন কেনার দরকার না, আইফোনের কাজ অন্য নর্মাল ফোনেও হয় কিছু ব্যতিক্রম ছাড়া। তো আইফোন কেন চালায়? ভাব, পকেট থেকে বাইর করলে কিছু একটা হবে, ভাব। চাইলে ওই রিক্সা দিয়ে বাস দিয়েও অফিসে যাইতে পারে, কিন্তু গাড়ি কিনলে একটা ভাব, বুঝছো? চাইলে ওই ফুটপাথ থেকেও জামা কাপড় কিনা যায়, কিন্তু দামি দামি ব্র্যান্ড থেকে কিনবে, সেইলর, আরং, লিন, বড় বড় ব্র্যান্ড থেকে কিনবে, ইজি, ভাব, বুঝছো? তো বলছে এই অহংকারের জন্য তারা নিবেদিত প্রাণ। অহংকার তাদের একমাত্র কি, তাদের একমাত্র জায়গা, এই অহংকারের জন্য তারা বেঁচে থাকে, বুঝছো? এই যে একজন বলছে শুনতে পাচ্ছি না, হয় তোমার ফোনে সমস্যা, নাহলে তোমার কানে সমস্যা। আচ্ছা, এরপরে এই অহংকার গুলো কেমন হয়? ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, অনেকে নিজেকে নিয়ে অহংকার করে, অনেকেই ফ্যামিলি নিয়ে অহংকার করে, জাগতিক অহংকার, এসবের নিশান উড়ানোই এদের কাজ। অর্থাৎ এই যে এই অহংকার এটা করা এবং অহংকার চারদিকে ছড়িয়ে দেওয়া, এটাই তাদের কাজ। মাঝে মধ্যে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না। এই যে মানুষের উন্নয়ন করা, মানুষের যেমন দেখবা আকাম করবো সারা জীবন, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কিন্তু যখন ইলেকশন আসবে তখন মানুষকে বলে আমি মসজিদে যাই, আমি এই করবো ওই করবো, আপনাদের জন্য আমি নিবেদিত প্রাণ, আমি এলাকার জন্য এটা করবো, কিন্তু মানুষজন এগুলো ডোন্ট কেয়ার। তোর সারা জীবন মসজিদে দেখি না, এখন তুই মসজিদে এসে এটা করবি, এটা। এইটাই বলতেছে যে এখানে, সেটাই বলছে যে তাদের সেটা নেশা ধরে না। অর্থাৎ তারা মানব প্রেমের কথা বলে, তাদের নিজেদের মধ্যেই তো কোনো প্রেম নাই, সুতরাং সেটা নেশা ধরবে না। আমি যদি তোমার যদি বলি কোরআন হাদিস পড়ো, এই করো সেই করো, নামাজ রোজা পড়ো, এদিকে আমি নিজে এইগুলো করি না, আমি আকাম করে বলে, তাহলে তুমি কি আমার কথা শুনলে তোমার কাছে কি মনে হবে? না। তোমার কাছে সেটা শুনলে কি তোমার মানে অ্যাট্রাকশন কাজ করবে? করবে না। কিন্তু একই কথা তোমার যদি একজন আলেম বলে, একজন ভালো আল্লাহর ওলি বলে, তোমার কিন্তু জিনিসটা কিন্তু টাচ করবে, টাচই হবে। তো তারা এরকম মানব প্রেমের কথা বলে, কিন্তু তাদের কথাটা ইফেক্টিভ হয় না, কজ তাদের নিজেদের মধ্যেই তো মানব প্রেম নাই। মনে হয় আন্তরিকতা শূন্য, অর্থাৎ মনে হয় যে তাদের মধ্যে কোনো আন্তরিকতা নাই, আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বুলি, অর্থাৎ যেই বুলি উপলব্ধি করা যায় না, এমন কথা তারা বলে যেটা আসলে উপলব্ধি করা যায় না, এই জন্য বলছে উপলব্ধিহীন বুলি। শোনো, একটা জিনিস মনে রাখবা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে ভালোবাসে, দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে ভালোবাসে না। তোমরা এখন বলতে পারো যে ভাই তাহলে এই যে পোলাপাইন যে একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়, ঘর থেকে বের হয়ে চলে আসে, ফ্যামিলি থেকে চলে আসে, তো এটা কি ভালোবাসা না? ভালো না বাসলে কি সে আসে? এটাও আসলে সে তার
নিজেকে ভালোবাসে, তাকে ভালোবাসে না। সে ঘরে থাকতে পারতেছে না তাকে ছাড়া। কারণ কি? কারণটা হচ্ছে সে ঘরে থাকতে তার কাছে ভালো লাগতেছে না, তার খুব বোরিং লাগতেছে, তার খুব অসহ্য লাগতেছে, তার খুব কষ্ট হচ্ছে। তার যাতে কষ্ট না হয় এই জন্য সে ঘর থেকে বের হয়ে আরেকজনের সাথে পালাই যায়। তার মানে আলটিমেট সে ভালো থাকার জন্যই ঘর থেকে বের হয়ে আরেকজনের কাছে চলে গেছে। সুতরাং সে তার নিজেকে ভালোবাসে, সে তার নিজেকে ভালোবাসে। কেউ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। কথা কি বোঝা গেছে? সবাই, প্রত্যেকটা মানুষ কেবলমাত্র নিজেকে ভালোবাসে। যে আরেকজনকে ভালোবাসে, এই ভালোবাসাও সে নিজের জন্য। তার কাছে গেলে তার ভালো লাগে, তার মুখ দেখলে তার ভালো লাগে। এই যে তার ভালো লাগে, তার ভালো লাগাটা সে উপভোগ করার জন্য সে আরেকজনকে ভালোবাসে। খুব ফিলোসফিক্যাল কথা, চিন্তা ভাবনা করে দেখো। আরেকজনের কাছে যাও কেন? আরেকজনের সাথে রেস্টুরেন্টে বসো কেন? তার চেহারা কেন দেখো? তার নিয়ে কেন হাত ধরে ঘুরো? তাকে কেন ফুল কিনে দাও? কারণ এটা করলে তোমার ভালো লাগে। এটা তুমি তাকে ভালোবেসে করতেছো না, এটা করলে তোমার ভালো লাগে, তুমি উপভোগ করো, সেটা তোমার ভালো লাগার কাজ করে। এই যে তোমার ভালো লাগার কাজ করে জন্য তুমি তাকে টাইম দাও, তাকে ফুল কিনে দাও, তাকে টাকা দাও, তাকে শাড়ি দাও, চুড়ি দাও। এটা তুমি তোমার নিজের জন্য করো। সুতরাং তুমি তোমাকেই ভালোবাসো, অন্য কাউকে না। সুতরাং অন্য কারো জীবন, অন্য কারোর জন্য তোমার জীবনের কোনো ক্ষতি হবে কিংবা তুমি তোমার ট্র্যাক থেকে হারিয়ে যাবা, এটা কখনো হবে না। তুমি তোমাকে ভালোবাসো, এটা মনে রাখবা সবসময়। কথা ভুল বলছি কিনা? ভুল বললে বলো, কমন পড়বে অনেকের সাথে। আচ্ছা, তাহলে গেল। এরপর আসো আমরা এর পরের প্যারাতে যাই। তো এরপরের প্যারাতে আমরা দেখি এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি। তো বলছে কি বলছে? বলছে যে এই যে আমাদের সমাজে এরকম মানুষ, এদের স্থানে যেটা এনে দিতে হবে সেটা হচ্ছে বড় মানুষ, বড় হৃদয়ের মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, যারা খুব চিন্তা ভাবনা করে, যারা বিচার বিশ্লেষণ করে, বুদ্ধি বিবেচনা করে, উদার চিত্ত, যাদের হৃদয় খুব বড়, গভীর চিত্ত, যারা গভীরভাবে চিন্তা করতে পারে, অর্থাৎ যারা জ্ঞানী, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা না, খালি খেয়ে পরে বাঁচলাম এটা না। হ্যাঁ, এটা না, কি জীবনের বিকাশ যাদের কাছে বড় হবে, তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে। হ্যাঁ, প্রাণহীন ছাঁচ, ছাঁচ মানে আকৃতি বা কল নয়, সজীব বৃক্ষ যার গতি আছে, বৃদ্ধি আছে, বিকাশ আছে, ফুলে ফলা পরিপূর্ণ হবে, অপরের সেবার জন্য প্রস্তুত হওয়াই যার কাজ। তো বলছে জীবনের প্রতীক হতে হবে বৃক্ষ, গাছ। কেন জীবনের প্রতীক গাছ হতে হবে? দেখো এখানে বলছে যে যার গতি আছে, জীবনের একটা গতি থাকতে হবে, বৃদ্ধি থাকতে হবে। গাছ যেমন প্রতিদিন বড় হয় এমন বৃদ্ধি থাকতে হবে, বিকাশ থাকতে হবে। গাছ যেমন প্রতিদিন ফুলে ফলে ছড়িয়ে পড়ে, ফুলে ফলে সেটা পরিপূর্ণ হতে হবে। অপরের সেবায় নিজেকে প্রস্তুত করতে হবে। পৃথিবীর সকল গাছ অন্যের সেবায় নিজেকে দেয়। আমরা যদি ফল গাছের কথা বলি, ফল গাছ ফল দেয়। ফুল গাছের কথা বললে ফুল গাছ ফুল দেয়। কথা বুঝতে পারছো? অন্য কোনো গাছের কথা বলি, ওই গাছ আমাদেরকে কাঠ দেয়, ওই গাছ আমাদেরকে ছায়া দেয়, কোনো কিছুই দেয় না, তারপরে আমাদেরকে অক্সিজেন দেয়। তাহলে গাছ সবসময় নিজেকে তার অন্যের জন্য বিলিয়ে দেয়। তাহলে জীবন হতে হবে এরকম যে জীবন সবসময় অপরের জন্য উৎসর্গ করতে হবে, অন্যের সাহায্যে, অন্যের দুঃখে বিপদে আপদে নিজেকে বিলিয়ে দিতে হবে। বৃক্ষের জীবনের গতি এবং বিকাশের উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। অর্থাৎ বৃক্ষের দিকে যদি অনুসরণ না করে তাহলে জীবনের মর্মার্থ বোঝা যাবে না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানোর প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। গাছ যদি চাইতো যে খালি মাটির থেকে রস টেনে নিয়ে নিজেকে বড় করব, ফুল ফলে হয়ে যাবে, মোটাসোটা করব, এটা না। আমরা কি করি? আমরা খালি নিজে খেয়ে নিজে পরে নিজে বাঁচি, অন্যের দিকে তাকাবার সময় নাই। গাছ কি এই মেন্টালিটির না? সুতরাং গাছের মতো হতে হবে যে একমাত্র তার নিজেকে নিয়ে ভাবে না, নিজে খাবো, নিজে বড় হবো, নিজে মোটা হবো না, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। বুঝছো? তো এরপর বলছে তাকে ফুল ফুটাতে হয়, ফল ধরাতে হয়, নাইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। অর্থাৎ এই সজীবতা মানে তো সতেজ জিনিসকে বোঝায়, সবুজ জিনিসকে বোঝায়, জীবন্ত জিনিস। সার্থকতা এমন দৃষ্টান্ত। সুতরাং এটার জন্য আমাদেরকে গাছের দিকেই তাকাতে হবে। গাছের বিকল্প লেখকের মতো আর কিছু নেই। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুল ফোটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। এবার বলতেছে আমার সাথে আবার রবি ঠাকুরের সাথে একটু দ্বিমত। আমি বলছি যে গাছের দিকে তাকাও, রবি ঠাকুর বলছে নদীর স্রোতের দিকে তাকাও। আচ্ছা, এবার দেখো
তার মনে মনুষ্যত্বের মানুষের বিকাশের গুণ বৈশিষ্ট্য বেদনা নদীর গতিতে উপলব্ধি হয়, ফুল ফোটাতে নয়। অর্থাৎ তার নদীর গতির দিকে মানুষের জীবন ফুটে উঠে, ফুল ফোটাতে নয়। ফুল ফোটার সহজ, নদীর গতি সহজ নয়। হ্যাঁ, তাকে অনেক বাধা ডিঙানো, দুঃখ পেরোতে হয়, দুঃখ পেতে হয়, কিন্তু ফুল ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকানো বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। অর্থাৎ নদীর গতি, একটা নদীর পানি সাগরে যখন যায় অনেকটুকু পথ পাড়ি দিয়ে তাকে যেতে হয়, অনেক বাধা ডিঙিয়ে যেতে হয়। লেখক বলছেন এত কিছু না করে যদি তিনি ফুলের দিকে তিনি যদি তাকাতেন, ওকে, তিনি যদি গাছের দিকে যদি তাকাতেন তাহলেই হতো। তপবন প্রেমিক, তপবন প্রেমিক মানে কি? এই শব্দটা পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো, মানে বনের মধ্যে যে ঋষির যে আশ্রম থাকে ওটাকে বলে তপবন। মনি ঋষিরা তপস্যা করেন, হ্যাঁ, এমন বন। আর প্রাচীন ভারতীয় ঋষিদের মতো রবীন্দ্রনাথ ছিলেন অরণ্য এবং বৃক্ষ প্রেমিক। অর্থাৎ রবীন্দ্রনাথ অরণ্য এবং বৃক্ষ প্রেমিক হওয়ার কারণে তাকে বলছে তপবন প্রেমিক। রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না তা বোঝা মুশকিল। অর্থাৎ তিনি নদীর গতির দিকে তাকাইছেন, গাছের দিকে তাকান না, এটা বোঝা মুশকিল। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটাতে ততটা স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। অর্থাৎ কবি নদীকে কি করতে চেয়েছেন? মনুষ্যত্বের প্রতীকের জন্য করতে চেয়েছেন। যে গাছ হচ্ছে, মানে ফুল ফুটতেছে, এগুলো তো মানে তুমি তাৎক্ষণিক দেখতে পাবা না, কিন্তু নদীর গতি বয়ে যাচ্ছে, এটা আমাদের চোখে পড়ে, এই জন্য বলছে। উত্তরে বলবো চর্মচক্ষুকে, চর্মচক্ষু মানে হচ্ছে স্থূল দৃষ্টি, আপাত দৃষ্টি বলি না, ওটা আপাত দৃষ্টিতে বা চর্মচক্ষুকে বড় না করে কল্পনা এবং অনুভূতির চক্ষুকে বড় করে তুললেই বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়। অর্থাৎ রবীন্দ্রনাথ হয়তো বৃক্ষের বেদনা, গাছের বেদনা উপলব্ধি করতে পারেন নাই, গাছ কষ্ট পাচ্ছে, বেদনা, এগুলো রবীন্দ্রনাথ দেখতে পায় না, কিন্তু এটা শুধু চোখ দিয়ে দেখলে হবে না, এটা কল্পনার চোখ দিয়ে দেখতে হবে। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায় তেমনি একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? অর্থাৎ বৃক্ষ যেমন আস্তে 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 বড় হয়, হুট করে বড় হয়ে যায় না, নদীর গতিতে হুট করে দ্রুত চলতে থাকে। তো বলছে এই যে ধীরস্থির ভাব, এটা মানুষের মধ্যে থাকা উচিত। অনবরত দেহে চলা মানুষের সাধনা হওয়া উচিত না, একেবারে ক্রমাগত দৌড়ানো, এটা মানুষের উচিত না, যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা। তাই বৃক্ষের অভিব্যক্তি নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। বৃক্ষের কাজ কি? বৃক্ষের কাজ হচ্ছে বৃক্ষ ফুল দিবে, ফল দিবে, তাই না? এটাই তো বৃক্ষের কাজ। নদীর কাজ কি? নদীর গন্তব্য কি? নদীর সার্থকতা হচ্ছে নদী গিয়ে সাগরে পড়বে। এখন নদী যে সাগরে গিয়ে যে মিলে, এই দৃশ্য কি আমি আর তুমি কি দেখি প্রতিদিন? বলো, আমরা কি এই দৃশ্য দেখি? দেখি না। কিন্তু এই যে ফুল ফুটে ফল ধরে, এই দৃশ্য আমরা প্রতিদিন দেখি। সুতরাং নদীর দিকে তাকানো উচিত না, আমাদেরকে তাকাতে হবে বৃক্ষের দিকে। সুতরাং বৃক্ষের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। বৃক্ষের ফুল ফুটানো এবং ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। হ্যাঁ, দোরের কাছে, দোর মানে হচ্ছে দরজা, দরজার কাছে দাঁড়িয়ে থেকে এসে অনবরত নতি, হ্যাঁ, শান্তি এবং সেবার বাণী প্রচার করে। অর্থাৎ আমাদের ঘর খুললে ঘরের সামনেই আমরা গাছ দেখতে পাই। সুতরাং এসে আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে এসে আমাদেরকে অনবরত কি শান্তির বাণী শোনায়। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদী সাগরে পতিত হয়, সে প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না, সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তির চোখের সামনে ছবি হয়ে ফুটে উঠে, ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছে করে এই তো সাধনার সার্থকতা। বৃক্ষের প্রাপ্তি ও দানে, হ্যাঁ, এক হয়ে গেছে, ফুল ও ফল একই সঙ্গে। আর প্রাপ্তি দান, সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ যেটা সে অর্জন করে সেটাই তার দান। সৃজনশীল মানুষ এমন হওয়া উচিত, গাছের মতো এমন হওয়া উচিত। বুঝছো? আচ্ছা, এরপর দেখো বৃক্ষের পানে, পানে মানে হচ্ছে দিকে। বৃক্ষের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরে সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। অর্থাৎ কেন তিনি বৃক্ষের দিকে তাকিয়ে জীবনের সার্থকতা উপলব্ধি করতে পারেননি, এটা স্পষ্ট না। বললে ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছে যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গিয়ে শোনায়। সার্থকতার গান নীরব ভাষায় আমাদেরকে কে শোনায়? বৃক্ষ শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তু বৃদ্ধির উপর, তাদের নিজেদের কোনো হাত নেই। অর্থাৎ আমরা যখন বেড়ে উঠে আমাদের নিজেদের কোনো হাত নাই। একটা মানুষ কতটুকু লম্বা হবে, 5 ফুট 8 হবে, 6 ফুট হবে, নাকি 4 ফুট 8 হবে, এটা কেউ জানে না। এটার উপর আমাদের কোনো হাত নাই। মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে। অর্থাৎ মানুষের মানসিক বৃদ্ধির উপর, বিকাশের উপর তার নিজের হাত রয়েছে। দৈহিক ভাবে হয়তো নাই অনেক কিছু।
আর এখানে মানুষের মর্যাদা, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। অর্থাৎ মানুষ খালি উঁচা লম্বা হবে, হ্যাঁ লম্বা হবে, শরীর স্বাস্থ্য হবে, এই দৈহিক বৃদ্ধিটা না, মানুষের আত্মিক বৃদ্ধিও হতে হবে। আত্মিক বৃদ্ধি মানে আত্মার দিক থেকে মানুষকে বড় হতে হবে। ওকে, মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই আত্মা। এই আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য, তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রেফারেন্স ইজ অল। হ্যাঁ, তো বলছে যে পরিপক্কতাই সব। ওকে, মানে যখন পরিপক্কতা অর্জন হয় তখন সব। আত্মাকে মধুর এবং পুষ্ট করে গড়ে তুলতে হবে, নাইলে স্রষ্টার উপভোগের উপযুক্ত হতে পারবে না। অর্থাৎ আত্মার দিক থেকে যদি ছোট হয় তাহলে স্রষ্টাকেও আমরা উপভোগ করতে পারবো না, স্রষ্টার দ্বারা সবকিছু উপভোগ করতে পারবো না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম, গভীর অনুভূতি দ্বারা আত্মার পরিপুষ্ট ও মাধুর্য সম্পাদনা সম্ভব। তাই এদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জগৎ, বস্তু জগৎ মানে হচ্ছে, বাস্তু জগৎ মানে হচ্ছে যে বস্তু জগৎ সম্পর্কে জানার আগ্রহ। তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। আমরা মনে করি বিজ্ঞান শিক্ষার প্রধান বিষয়বস্তু, লেখক বলছে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। অর্থাৎ বিজ্ঞান বললে আমি অনেক জ্ঞানের অধিকারী হতে পারবো, অনেক কিছু, কিন্তু আত্মার যে উন্নতি সেটা হবে না। জীবন বোধ ও মূল্যবোধ অন্তরে পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। অর্থাৎ সাহিত্য আর শিল্পকলার দ্বারাই মানুষ আত্মার উন্নয়ন করতে পারে। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন ও তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। অর্থাৎ বৃক্ষ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এটা কেবলই তার বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি। জীবনের গুরু, গুরু মানে হচ্ছে গভীর তাৎপর্য, জীবনের গুরু অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি। বৃক্ষকে যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত। অর্থাৎ বৃক্ষ খালি বড় হয়ে যায় এটা না, বৃক্ষ একটা প্রশান্তির ইঙ্গিত বহন করে। অতি শান্ত ও সহিষ্ণুতা সে জীবনে গুরুবার বহন করে, খুবই শান্তভাবে সে জীবনে গুরুবার বহন করে। ওকে, এবার চলো আমরা একটু কোশ্চেন সলভে যাই। আমাদের প্রথম কোশ্চেনে বলা হচ্ছে যে গোপন ও নীরব সাধনায় কার মধ্যে অভিব্যক্ত? আছে মাশাআল্লাহ। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে কি? ক, বৃক্ষ। হ্যাঁ, এটা আমরা পড়ছি। আচ্ছা, এরপর দেখো জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে রেখেছে? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে, এটার উত্তর হচ্ছে আত্মিক। মানে দেখো আত্মিক বৃদ্ধি এটা হচ্ছে মানুষ এবং অন্য প্রাণী, অন্য প্রাণী কিন্তু আত্মার বিকাশ করতে পারে না, আমরা কিন্তু পারি। আচ্ছা, এরপর দেখো জীবন ও বৃক্ষ প্রবন্ধে সজীবতা ও সার্থকতার জীবন্ত দৃষ্টান্ত হিসাবে কিসের উল্লেখ রয়েছে? খুব ইজি কোশ্চেন, একটু পড়াশোনা করলে দেখবা যে ইজি হইতে পারবা। তাহলে উত্তর হচ্ছে কি? বৃক্ষের। এটা তো সহজ কোশ্চেন। জীবন ও বৃক্ষ প্রবন্ধে স্রষ্টার উপভোগ্য কি? মানব প্রেম, প্রেম ও সৌন্দর্য, সৃজনশীল ব্যক্তি, আত্মার ফল। তো এটার উত্তর হচ্ছে আত্মার ফল। এরপর দেখো মোতায়েন হোসেন চৌধুরী বৃক্ষ জীবনের কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতী? মানে কোন দুটি জিনিস? নির্বিক অনিশ্চলতা, গতি ও বিকাশ, গতি ও প্রকৃতি, স্থূল নীরবতা। এটা কি হবে বলো তো? তো এটার উত্তর হচ্ছে গতি। এই যে বলছে বৃক্ষে কেন ভাই, নেক্সট পদ্মা কবিতা পড়াইন, যেটা তোমাদের মডিউলে যেটা দেওয়া আছে ওইটা অনুযায়ী হবে, এখানে বলে কিছু হবে না। আমাদের কোর্সের অনুযায়ী চলবে। তোমার কোন এক্সাম, ওই এক্সামের জন্য আমি টপিক আগে পড়াবো, ওগুলো কিছু না। এখানে 3000 কলেজের পোলাপাইন পড়ে, 3000 কলেজের পোলাপাইনের আমি যদি তাদের কলেজের এই চেঞ্জ এক্সাম, এই এক্সাম, সেই এক্সাম, এগুলো হিসাব করলে আমার হবে? আমার কোর্সের সিস্টেমে চলবে।
আচ্ছা, বৃক্ষ বৃদ্ধি ছাড়া আর কিসের ইঙ্গিত বহন করে? নির্মোহ, প্রশান্তি, মাধুর্য, এটা আমরা পড়ছি। তাহলে উত্তর হচ্ছে কি? প্রশান্তি। হ্যাঁ, এরপর দেখো স্বল্পপ্রাণ, স্থূলপ্রাণ ও জবরদস্তি প্রিয় মানুষের কোনটি পরিপূর্ণ? তো উত্তর হচ্ছে সংসার পরিপূর্ণ। শব্দটা কিন্তু সংসার ছিল। বৃক্ষের পানে তাকিয়ে আমরা কিভাবে লাভবান হতে পারি? বৃক্ষকে অনুসরণ এবং অনুকরণ করে বৃক্ষের মতো পরোপকারী হয়ে প্রতিদিন বৃক্ষের বৃদ্ধি দেখে বৃক্ষের ফুল ও ফল ভোগ করে। এটাও ইজি কোশ্চেন। এটার উত্তর হচ্ছে ক, বৃক্ষকে অনুকরণের মধ্য দিয়ে। অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা কার কাজ? দস্যু প্রবৃত্তি মানুষের, দাঙ্গাবাজ মানুষের, জবরদস্তি প্রিয় মানুষের। কোনটা হবে? পড়ে আসছে এটা। তাহলে এটার উত্তর কি হবে? জবরদস্তি প্রিয় মানুষের। এরপর দেখো এরা নিষ্ঠুর ও বিবেক বুদ্ধি কেন? এরা নিষ্ঠুর ও বিবেক বুদ্ধি কেন? তাহলে এরা নিষ্ঠুর ও বিবেক বুদ্ধি কেন? উত্তর হচ্ছে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে। আচ্ছা, বৃক্ষের কাজ কি? ফুল ফুটানো, ফল দেওয়া, ছায়া প্রদান, অপরের সেবায় নিজেকে প্রস্তুত রাখা। তো প্রধান কাজ, অনেক কাজ আছে, তার মধ্যে উত্তর হচ্ছে এইটাকে আমরা বেছে নেব। কেন এটাকে বেছে নেব? এগুলো সবই সত্য, কিন্তু আমাদের এখানে যেটাকে হাইলাইট করা হয়েছে ইয়েতে, যে বৃক্ষের প্রধান কাজ হচ্ছে সে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়। বৃক্ষের দিকে তাকালে জীবনের কোনটি সহজ হয়? সৌন্দর্য উপলব্ধি, তাৎপর্য উপলব্ধি। উত্তর হচ্ছে তাৎপর্য উপলব্ধি। মোতায়েন হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? তো নদীকে না, নদীকে করতে চেয়েছেন রবীন্দ্রনাথ। সুতরাং উত্তর হচ্ছে বৃক্ষ। ওকে, উত্তর কি হবে? বৃক্ষ হবে। ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো প্রকৃতি যে ধর্ম, মানুষের সে ধর্ম, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? পরোপকারিতা, সহনশীলতা। উত্তর হচ্ছে পরোপকারিতা। এগুলো সহজ কোশ্চেন। জীবন ও বৃক্ষ প্রবন্ধে লেখক কার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন? রবীন্দ্রনাথ। ওকে, সো আমাকে জানাও তো যে এই প্রবন্ধটা কি তোমাদের ক্লিয়ার? প্রবন্ধটা বুঝতে পারছো? সো আমার বিশ্বাস মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত প্রবন্ধটা আমাদের ক্লিয়ার। ওকে, সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো একটুখানি জানিয়ে দাও। আমাদের এই ছোট্ট প্রবন্ধের ক্লাস, এগুলো মূলত ফুল সিলেবাসের ক্লাস, এগুলোর উপর এমন কন্টেন্টও নাই, অনেক কিছুই নাই। সো তোমরা ভালো করে পড়বা, আমার বিশ্বাস যে এগুলো খুব ভালো করে পড়বা। আমরা আমাদের কোর্সে ইনশাল্লাহ পুরোটাই তোমাদেরকে শেষ করে দেবো, তোমাদের সিলেবাসে যা আছে। ওকে ওকে, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আর একটু পড়লেই হবে। যাদের কাছে বাংলা বাজ বইটা এখন স্টক আউট, তোমরা হচ্ছে স্টক কয়েকদিনের ভিতরে অ্যাভেলেবেল হবে, তখন তোমরা নিয়ে নিও। হ্যাঁ, আল্লাহ।